সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব অস্কার ওয়াইল্ডের লেখা দি ক্যান্টারভাইল ঘোস্টের বাংলা অনুবাদ ক্যান্টারভাইল ভূত এর দ্বিতীয় পর্ব। গল্পটি অনুবাদ করেছেন শ্রী সুনীল কুমার ঘোষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। নিজের ঘরে এসে সে একেবারেই ভেঙে পড়ল। একটা তোলপাড় শুরু হয়ে গেল তার মনের মধ্যে। যমজ ভাই দুটির অসভ্যতা আর মিসেস ওটির জঘন্য বস্তুবাদ স্বাভাবিকভাবেই তার কাছে বড়ই বিরক্তিকর মনে হলো। কিন্তু যেটা তার কাছে ভীষণ কষ্টদায়ক হলো সেটা হচ্ছে এই যে সে বর্মটাকে পরতে পারল না। সে ভেবেছিল ভূত বর্ম পরে বসে রয়েছে, এই দৃশ্য দেখে আধুনিক আমেরিকানদেরও তাক লেগে যাওয়ার কথা। এর পেছনে অন্য কোনো সুবোধ্য কারণ না থাকলেও তাহাদের জাতীয় কবি লংফেলোর সম্ভ্রমের জন্যেই তার চমকে যাওয়া উচিত ছিল। ক্যান্টারভাইলেরা যখন শহরে যেতেন তখন সারা দিনের মধ্যে একটা ক্লান্ত ঘণ্টা সে নিজেও লংফেলোর কবিতার বইয়ের পাতা অনেকবার উল্টেছে। কেনিওয়ার্থ টুর্নামেন্টে সে নিজেই বর্মটি বেশ সাফল্যের সঙ্গে পড়েছে, আর তাই দেখে অনুরা রানী নিজেই তাকে কত প্রশংসা করেছেন। তবুও আজ যখন সেই বর্মটি পড়তে গেল তখন তার বিষম ভার বইতে না পেরে মেঝের ওপর সে হুড়মুড় করে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তার ডান হাতের আঙুলের গাঁটগুলো ক্ষত বিক্ষত হলো। হাঁটুর ওপরে বসে যন্ত্রণায় সে কুকুরের মতো চিৎকার করে উঠল। এরপরে কয়েকটা দিন সে ভীষণ রকম অসুস্থ হয়ে উঠল। সেই রক্তাক্ত দাগটিকে যথাস্থানে বসিয়ে দেয়া ছাড়া নিজের ঘর থেকে সে বাইরে প্রায় বেরোতই না বললে চলে। যাই হোক, খুব সাবধানে থাকার ফলে সে সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়েই যুক্তরাজ্যের মন্ত্রী আর তার পরিবারবর্গকে শায়েস্তা করার জন্য সে তৃতীয় পরিকল্পনা গ্রহণ করতে কৃতসংকল্প হলো। তার পুনরাবির্ভাবের দিন ঠিক করল শুক্রবার 17 আগস্ট। সেদিনের বেশিরভাগ সময়টাই সে তার পোশাক রাখার আলমারিটা ঘাঁটল। অনেক ঘেঁটে ঘুঁটে সে একটা লাল পালক দেয়া খোলসের তৈরি টুপি বার করল। সেই সঙ্গে বার করল মরচে পড়া একটা ছোরা। সন্ধ্যার দিকে ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে শুরু হলো বৃষ্টি। এত জোরে বাতাস বইতে লাগলো যে পুরনো বাড়ির জানলা দরজাগুলো সব খটাখট করে শব্দ করতে লাগলো। সত্যি কথা বলতে কি, এই রকম একটা আবহাওয়াকেই সে পছন্দ করত বেশি। তার পরিকল্পনাটা হচ্ছে এই রকম: ওয়াশিংটন ওটির ঘরে সে নিঃশব্দে প্রবেশ করবে। বিছানার কাছে পায়ের দিকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে সে বিড়বিড় করে কথা বলবে। তারপর মৃদু একটা সঙ্গীতের সুরে তালে তালে নিজের গলার মধ্যে 3 বার ছোড়াটা বসিয়ে দেবে। ওয়াশিংটন ওটির পিঙ্কারটনের প্যারাগন ডিটারজেন্ট দিয়ে বারবার সেই রক্তের দাগটা মুছে দিচ্ছে, এই জন্য তারই উপর রাগটা ছিল সবচেয়ে বেশি। সেই বেপরোয়া আর মূর্খ যুবকটিকে ভয়ে একেবারে উত্থান শক্তি রহিত করে দিয়ে সে ঢুকে যাবে সেই ঘরে যেখানে যুক্তরাষ্ট্রের মন্ত্রী আর তার স্ত্রী ঘুমোচ্ছেন। মিসেস ওটিসের কপালের ওপর তার চিটচিটে হাতটা রেখে কবরখানার
ভয়ঙ্কর গোপন রহস্যের কথা ফিস ফিস করে মিস্টার ওটিসের কানের কাছে আওড়াবে। ভার্জিনিয়ার মেয়েটার ব্যাপারে সে এখনও কিছুই ঠিক করে উঠতে পারেনি। মেয়েটি বেশ শান্তশিষ্ট। এখনো পর্যন্ত সে তাকে কোনো অপমান করেনি। ওয়ার্ড্রোবের ভেতর থেকে কয়েকটা শূন্যগর্ভ আওয়াজই তার পক্ষে যথেষ্ট হবে। তাতেই যদি তার ঘুম না ভাঙে, তাহলে সে কাঁচের জানলাটা বাগিয়ে ধরে একটু আঁচড়াবে। আর ওই যমজ ভাই দুটো, তাদের সে বেশ একটু শিক্ষা দেবেই। প্রথমেই অবশ্য সে তাদের বুকের ওপর গিয়ে বসবে। তাদের মনে হবে দুঃস্বপ্ন দেখে তাদের দম বন্ধ হয়ে আসছে। তারপরে তাদের বিছানার কাছাকাছি বসেই সে সবুজ বরফের মতো ঠান্ডা কনকনে মৃতদেহের মতো তাদের দুটি বিছানার মাঝখানে দাঁড়াবে। এতেই তারা ভয় জমে যাবে। শেষকালে বিছানার চাদর তুলে সাদা ব্লিচ করা হাড় আর ঘূর্ণায়মান চোখ বার করে সে ঘরময় হামাগুড়ি দেবে। ডাম ড্যানিয়েল অথবা সুইসাইড স্কেলিটনের অভিনেতার মতোই দেখতে হবে তাকে। এই চরিত্রে অনেকবারই সে উন্নত ধরনের পরিবেশের সৃষ্টি করেছে। মার্টিন দি ম্যানিয়াক অথবা দি মাস্ক মিস্ট্রিতে সে বিখ্যাত চরিত্রটি সে অভিনয় করেছিল। এই অভিনয়টি মোটামুটি তারই কাছাকাছি যাবে। রাত 10টার সময় সবাই শুতে গেল। সে শব্দ সে শুনতে পেল। যমজ দুটো ভাই উন্মত্ত চিৎকারে কিছুক্ষণ সে একটু অস্থিরতার মধ্যে রইল। তার মনে হলো স্কুলের ছাত্রদের মতো ছেলে দুটোর ঘুমানোর আগে হালকা হাসি ঠাট্টায় মেতে উঠেছে। কিন্তু 11:15টায় সব শান্ত হয়ে এলো। 12টা বাজার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ল। কাঁচের জানলার পাশে প্যাঁচার পাখার আওয়াজ করল। পুরনো ইউ গাছের ওপর থেকে চিৎকার করে উঠল দাঁড় কাকের দল, আর হারিয়ে যাওয়া আত্মার মতো আর্তনাদ করতে করতে বাতাস ছোটাছুটি করতে লাগলো চারপাশে। কিন্তু নির্বিকারভাবে ওটিসের পরিবার ঘুমে বিভোর। তাদের কপালে যে কি লেখা রয়েছে সে কথা তারা ভাবতেও পারল না। ঝড় জলের শব্দ ছাপিয়ে মন্ত্রী মহোদয়ের নাসিকা গর্জন তার কানে এসে ঢুকল। তা সেই নিষ্ঠুর বলিরেখায় ভরা মুখের ওপর কদর্য একটা হাসি ফুটিয়ে সে বেরিয়ে পড়ল চুপি চুপি। মেঘের ভেতর চাঁদ লুকিয়ে পড়ল। যে বিরাট ওরিয়েল জানলার পাশে তার আর তার নিহত স্ত্রীর অস্ত্রগুলির নকশা সোনার রঙে খোদাই করা ছিল, সেখান দিয়ে সে পেরিয়ে এলো। অমঙ্গল ছায়ার মতো সে এগোতে লাগলো। মনে হলো অন্ধকারও তাকে দেখে ঘৃণায় মুখ সংকুচিত করেছে। একবার মনে হলো কার যেন ডাক শুনতে পাচ্ছে সে। মনে হতে সে থেমে গেল। না, ওটা হচ্ছে কুকুরের ডাক। ষোড়শ শতাব্দীতে প্রচলিত অদ্ভুত অদ্ভুত অভিসম্পাতের শব্দ ফিস ফিস করে আওড়াতে আওড়াতে সে এগোতে লাগলো। মাঝে মাঝে মধ্যরাত্রির বাতাসের বুকে সে মরচে পড়া ছোড়াটা লাগলো দোলাতে। অবশেষে সে বারান্দা দিয়ে হতভাগ্য ওয়াশিংটনের ঘরে ঢোকা যায় সেই বারান্দায় হাজির হলো সে। মুহূর্তের জন্য একটু দাঁড়ালো। বাতাসে তার সাদা চুলগুলোকে ওলট পালট করিয়ে দিয়ে সে কদর্য মৃত লোকটার ভয়ঙ্করতা আরও বাড়িয়ে দিল। তারপর 12:15টার ঘণ্টা বাজল। সে বুঝতে পারল এবার সময় হয়েছে। মনের আনন্দে একটু চুকচুক শব্দ করে সে কোণের দিকে ঘুরে গেল। কিন্তু মুখটা ঘোরানোর সঙ্গে সঙ্গে একটা করুণ ভয়ার্ত চিৎকার করে সে থমকে দাঁড়ালো।
তারপরে সাদা ফ্যাকাশে মুখটা তার লম্বা হাড়ের দুটো হাত দিয়ে ঢেকে দিল। ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ঙ্কর অশরীরী মূর্তি, চুপচাপ খোদাই করা মূর্তির মতো, উন্মাদের স্বপ্নের মতো ভয়াল। তার মাথাটা ন্যাড়া, বার্নিশ করা, তার মুখটা গোল, মোটা আর সাদা। মনে হলো একটা শাশ্বত ভ্রুকুটির ভেতর দিয়ে ভয়াল একটা অট্টহাসি ফেটে ফেটে পড়ছে। তার চোখ দুটোর ভেতর দিয়ে একটা উজ্জ্বল লাল আলো ছিটকে পড়ছে। মুখটা যেন একটা আগুনের চুল্লি। অতি কায় দৈত্যের মতো চেহারার ওপর তারই পরিধের মতো বিশ্রী ভয়াল একটা পোশাক ঝুলছে। তার বুকের ওপর একটা প্রাচীরপত্র সাঁটা, তার উপরে প্রাচীন অক্ষরে কি যেন অদ্ভুত একটা লেখা। মনে হলো ওর ওপর লেখা রয়েছে কারো লজ্জার কাহিনী, কোনো উন্মাদ পাপের কাহিনী, কোনো পাপের ইতিহাস। তার ডান হাতে উঁচু করে ধরা রয়েছে চকচকে ইস্পাতের একটা কুকরি। এর আগে কোনো ভূত না দেখার ফলে সে স্বাভাবিকভাবেই ভীষণ ভয় পেয়ে গেল। তারপর সেই ভয়ঙ্কর ভৌতিক প্রাণীটির দিকে তাড়াতাড়ি আর একবার তাকিয়ে নিয়েই সে তার ঘরের মধ্যে পালিয়ে গেল। পালানোর সময় তার লম্বা চাদরটা ফেলে গেল বারান্দার ওপরে, আর মরচে পড়া ছোড়াটা পড়ে গেল মন্ত্রীমশাইয়ের জুতোর ভেতর। পরের দিন সকালে বাটলার সেটা কুড়িয়ে পায়। একবারে নিজের নির্জন ঘরে হাজির হয়েই সে ঘরের বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপরে কাপড়ের ভেতর ঢুকিয়ে ফেলল নিজের মুখ। যাই হোক, কিছুক্ষণ পরে সেই সাহসী ক্যান্টারভাইল ভূতটি তার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে এলো। তারপরে ঠিক করল সকাল হলেই সে নেবে গিয়ে দ্বিতীয় ভূতটির সঙ্গে কথা বলবে। সেই পরিকল্পনা অনুসারে ঠিক ভোর হয় এই সময় সে সেই জায়গায় ফিরে এলো। ভাবল, একজন ভূতের চেয়ে দুজন ভূতের শক্তি অনেক বেশি। দুজনে মিলে তারা ওই যমজ দুটি ভাইকে অনায়াসে কায়দা করতে পারবে। যথাস্থানে হাজির হয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ল। ছায়ামূর্তির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কারণ তার সেই শূন্য চক্ষুর কোটরে সেই লাল জ্যোতি আর নেই। সেই চকচকে কুকরিটা পড়ে গিয়েছে তার হাত থেকে, আর অসহায়ভাবে দেয়ালের গায়ে সে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো রকমে। দৌড়ে গিয়ে হাত দুটো দিয়ে তাকে ধরল। সভয়ে দেখল ধরার সঙ্গে সঙ্গে তার মাথাটা ঘাড় থেকে বিচ্যুত হয়ে মেঝের ওপর গড়িয়ে পড়ল। দেহটার কোমর গেল ভেঙে। সে দেখল দুসুতোর তৈরি একটা সাদা বিছানার চাদরকে সে জড়িয়ে ধরেছে। এই অদ্ভুত পরিবর্তনের অর্থটা হৃদয়ঙ্গম করতে না পেরে সে তাড়াতাড়ি সেই বিজ্ঞাপনটাকে মুঠোর মধ্যে ধরে প্রভাতের আলোয় পড়তে লাগলো। বাপরে বাপ, বিশ্বের এই একটি মাত্র ভূত ছাড়া আর সব ভূতই মেকি। অতএব সাবধান, ঠকবেন না। ক্যান্টারভাইল ভূত তো রেগে কাঁই, আর সব ভূত মেকি। বিদ্যুতের মতো সব ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। তার সঙ্গে ফাজলামি করা হয়েছে, তাকে ধাপ্পা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে তার সঙ্গে। বৃদ্ধ ক্যান্টারভাইলের চোখে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে এলো। ফোকলা মাড়ি দুটো চিপে ধরল সে। শীর্ণ হাত দুটো আকাশের দিকে উঁচিয়ে প্রাচীনতম যুগের রীতি অনুসারে চমৎকার বাকবিন্যাসের ভিত্তিতে সে প্রতিজ্ঞা করল, মোরগ যখন আনন্দের সঙ্গে তার দুবার ডাকবে তখনই রক্তাক্ত কাজ সংঘটিত হবে। নিঃশব্দ পথসঞ্চারে তখনই মৃত্যু গুটি গুটি বেরিয়ে যাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য।
এই ভয়ঙ্কর শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে লাল টালির ছাদ দেয়া দূরের কোন বাড়ি থেকে মোরগ ডেকে উঠল। একটা তিক্ত দীর্ঘ চাপা হাসি হেসে সে অপেক্ষা করতে লাগলো। আধ ঘন্টা ধরে সে অপেক্ষা করল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে মোরগটা আর ডাকল না। অবশেষে 7:30টার সময় বাড়ির চাকরানিরা এসে পড়ার সঙ্গে সঙ্গে সে আর সেখানে অপেক্ষা করতে পারল না। ব্যর্থ আশার ব্যর্থ উদ্দেশ্যের কথা ভাবতে ভাবতে কোনো রকমে সে তার ঘরে ফিরে এলো। সেখানে গিয়ে প্রাচীন বীরত্বের ওপর লেখা কয়েকটা বই ঘেঁটে সে দেখল। এই বইগুলি তার খুব প্রিয় ছিল। প্রতিটি ক্ষেত্রেই যখন সে ওই জাতীয় কোনো প্রতিজ্ঞা করেছে, তখনই মোরগ নিয়ম করে 2বার ডেকেছে। সে রেগে গজগজ করতে লাগলো, দুষ্টু মোরগটা জাহান্নামে যাক। আমার সে দিন আগে থাকলে আমার এই শক্ত বর্ষাটা দিয়ে ব্যাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে এমন চিৎকার করাতাম যে মনে হতো ব্যাটা মরণ আর্তনাদ করছে। পরের দিন ভূতটি বেশ দুর্বল আর ক্লান্ত হয়ে পড়ল। বিগত 4টি সপ্তাহের ভয়ঙ্কর উত্তেজনার ফল ফলতে শুরু করেছে। একেবারেই বিপর্যস্ত হয়ে গেল তার স্নায়ুগুলি। সামান্য একটু শব্দেই সে চমকে উঠতে লাগল। 5টি দিন সে ঘরের মধ্যে বসে রইল। তারপরে ঠিক করল লাইব্রেরি ঘরের মেঝেতে সে আর সেই রক্তচিহ্নটি বসিয়ে আসবে না। ওটিসের পরিবারবর্গ ওটা যদি পছন্দ না করে, স্পষ্টতই ও জিনিসটা না দেখার অধিকার তাদের রয়েছে। মনে হয় ওরা নিচু বাস্তব স্তরের মানুষ। ইন্দ্রিয়জ ঘটনার যে একটা সাংকেতিক মূল্য রয়েছে তা হৃদয়ঙ্গম করতে ওরা অক্ষম। সপ্তাহে একবার আবির্ভূত হওয়া আর মাসের প্রতি প্রথম এবং তৃতীয় শুক্রবার জানলার পাশে গিয়ে মুখ ভ্যাংচানোই তার প্রধান কাজ। সে বুঝতে পারল না এই কর্তব্যে সে অবহেলা করবে কেমন করে। কথাটা সত্যি যে তার জীবনটা বড় নোংরা ছিল, কিন্তু আবার অন্য দিক থেকে যা কিছু অতিপ্রাকৃতের সঙ্গে জড়িত তাদের সম্বন্ধে তার বিবেকটা ছিল বড় সজাগ। এই জন্যে পরের 3টি শনিবার যথারীতি সে বারান্দায় বেরিয়েছিল, কিন্তু কেউ তাকে দেখতে অথবা তার পায়ের শব্দ শুনতে পায়নি। সে বিষয়ে সে খুব সতর্ক ছিল। এই উদ্দেশ্যে সে বুট খুলে ফেলল। ঘুণ ধরা কাঠের তক্তার ওপর খুব আস্তে আস্তে হাঁটল। বেশ বড় কালো একটা ভেলভেটের আলখাল্লায় নিজেকে ঢাকল, আর শেকলগুলোকে মসৃণ করার জন্য, যদিও এটা তার কাছে খুবই কষ্টের হয়েছিল, তবুও সে রাইজিং সান লিউব্রিকেটর ব্যবহার করল। এই কাজ করতে প্রথমে সে অপমান বোধ করেছিল, কিন্তু এই তেলের উপকারিতা বোঝার মতো জ্ঞান তার হয়েছিল। অতএব এর পরেও বারবার তাকে অপদস্থ হতে হলো। প্রায় বারান্দার ওপর দড়ি বেঁধে রাখত তারা, তার ফলে অন্ধকারে তাকে লাফিয়ে লাফিয়ে চলতে হতো। একবার যমজ 2 ভাই এমন কৌশল করেছিল যার ফলে তাকে ভীষণভাবে পড়ে যেতে হয়েছিল। এই শেষ অপমানটি তার এত বেশি লেগেছিল যে সে ঠিক করল আর না, এবার তার লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে হবে। সে ঠিক করে ফেলল পরের রাত্রে রেকলেস রুবার্ট অথবা দি হেডলেস আর্লের বিখ্যাত ভূমিকায় সে অভিনয় করেছিল। সেই বেশেই ইটনে পড়া ওই 2টি উদ্ধত যুবককে একটা চরম শাস্তি সে দেবে। 70 বছরেরও বেশি সে এই ভূমিকায় অবতীর্ণ হয়নি। সত্যি কথা বলতে কি, সুন্দরী লেডি বারবারা মোদিসকে সে যেদিন ভয় মুহ্যমান করে দিয়েছিল,
সেদিনই সে এই ভূমিকায় শেষ অভিনয় করেছিল। সেই ভয়েই সে বর্তমান লর্ড ক্যান্টারভাইলের পিতামহের সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে সুন্দর যুবক জ্যাক ক্যাসলটনের সঙ্গে গ্রেটনা গ্রিনে পালিয়ে গিয়েছিল। বলেছিল সন্ধে আর ভোরে যে বাড়িতে বারান্দায় ভূত ঘুরে বেড়ায় সেই বাড়িতে সে কিছুতেই বিয়ে করবে না। পরে ওয়ান্ডওয়ার্থ কমন নামে জায়গায় দ্বন্দ্বযুদ্ধে বেচারা জ্যাককে লর্ড ক্যান্টারভাইল গুলি করে হত্যা করেছিল। তারই ফলে 1 বছরের ভেতরই ভগ্ন হৃদয় লেডি বারবারা টার্নব্রিজ ওয়েলসে মারা গিয়েছিল। তবে সাজগোজটা বড়ই কঠিন। এই সাজতে তার পুরো 3 ঘন্টা লাগলো। অবশেষে সাজগোজ শেষ করে নিজের চেহারা দেখে সে বেশ খুশিই হলো। 1:15 সময় সে তার কুঠরি থেকে নিঃশব্দে বেরিয়ে গুঁড়ি দিয়ে বারান্দার ওপর এসে দাঁড়ালো। নীল পর্দা ঝোলানো থাকায় যে ঘরে যমজ ভাই দুটো থাকতো তাকে ব্লু বেড চেম্বার বলা হতো। ভালোভাবে ঢোকার জন্য সে ধাক্কা দিয়ে কপাটটা খুলে দিল। খুলে দেবার সঙ্গে সঙ্গে একটা ভারী জলের কুঁজো তার ওপর পড়ে গেল। জল পড়ে তার চামড়া পর্যন্ত গেল ভিজে। ইঞ্চি 2 জন্য তার বাঁ কাঁধটা কোনো রকমে বেঁচে গেল। আর ঠিক সেই মুহূর্তে বিছানার ওপর থেকে চাপা গলার হাসি ভেসে এলো। সমস্ত ব্যাপারটা তার স্নায়ুবিককে এমনভাবে বিকল করে দিল যে সে অত্যন্ত দ্রুত বেগে তার ঘরে ফিরে এলো। পরের দিন প্রচণ্ড ঠান্ডা লেগে সে শুয়ে রইল। তার একমাত্র সান্ত্বনা হলো মাথাটাকে সে সঙ্গে করে নিয়ে যায়নি। গেলে যে কি সাংঘাতিক বিপদ ঘটত তাই ঈশ্বরই জানেন। সেই অভদ্র আমেরিকানদের ভয় দেখানোর বাসনা অতঃপর সে পরিত্যাগ করল। শব্দহীন স্লিপার পায়ে দিয়ে বারান্দায় গুঁড়ি দিয়ে ঘুরে বেরিয়েই সে খুশি হতো। এই বেড়ানোর সময় ঠান্ডা লাগার ভয়ে গলায় সে লাল মাফলার জড়াতো, পাছে যমজ ভাইরা তাকে আক্রমণ করে এই ভয়ে হাতে সে রাখত সেকেলে একটা বন্দুক। শেষ ধাক্কা খেল সে 19শে সেপ্টেম্বর। কোনো রকম অপমানিত হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই এই মনে করে সে নিচের বিরাট ঘরে ঢোকার জন্য গিয়েছিল। যুক্তরাষ্ট্রের মন্ত্রী আর তার স্ত্রীর যে 2টো ফটোগ্রাফ ছিল কিছুদিন আগেও সেখানে টানানো থাকতো ক্যান্টারভাইল বংশের ছবি। সেই দিকে তাকিয়ে সে ঠাট্টা করেছিল তাদের। তার পরনে ছিল কবরখানা ধাঁচের পরিচ্ছন্ন অথচ লম্বা পোশাক। চোয়ালটা বাঁধা ছিল বেগুনে রঙের কাপড়ের টুকরো দিয়ে। হাতে ছিল কবর খননকারীর কোদাল। সত্যি কথা বলতে কি, জোনাস দি গেংলেস অথবা চার্লসে বার্নের কার্পাস স্ন্যাচারের ভূমিকায় যে পোশাক পরেছিল এটা সেই রকম। তার এই অভিনয় ক্যান্টারভাইলদের মনে রাখার কথা, কারণ এই থেকে প্রতিবেশী লর্ড রুফোর্ডের সঙ্গে তাদের সত্যিকারের বিবাদ শুরু হয়। রাত্রি প্রায় 2:15 হয়েছে। যতদূর সে জানত তখনও কারো ঘুরে বেড়ানোর কথা নয়। রক্তের কোনো দাগ পড়েছে কিনা দেখার জন্য সে যখন লাইব্রেরি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল ঠিক সেই সময় অন্ধকার থেকে 2টি মূর্তি অকস্মাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। উন্মত্তের মতো মাথার ওপর হাত তুলে তার কানের কাছে চিৎকার করে ওঠে, বু! অত্যন্ত ভয় পেয়ে গেল সে, এবং সেই অবস্থায় ভয় পাওয়াই তার কাছে অত্যন্ত স্বাভাবিক। ভয় পেয়ে সিঁড়ির দিকে দৌড়ে গেল, কিন্তু দেখল মিস্টার ওটিস তার বিরাট গার্ডেন সিরিঞ্জ নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। এইভাবে দুপাশে শত্রুর দ্বারা অবরুদ্ধ হয়ে আর পালানোর কোনো প্রশস্ত পথ না পাওয়ায়
সে বিরাট লোহা স্টোভের ভেতর অদৃশ্য হয়ে গেল। তার ভাগ্য ভালো ছিল যে স্টোভটা নেবানো ছিল। চিমনির ভেতর দিয়ে কালি ঝুলি মেখে কিম্ভূত কিমাকার অবস্থায় শেষ পর্যন্ত নিজের ঘরে গিয়ে পৌঁছল সে। এরপর আর কোনো দিন সে রাত্রিতে বেড়াতে বেরোতো না। যমজ ভাই দুটো অনেকবার তার জন্য অপেক্ষা করে বসে থাকতো আর গোটা বারান্দায় সুপুরি ছড়িয়ে রাখতো। এতে তাদের বাবা মা চাকর বাকর সবাই বিরক্ত হতো, কিন্তু তাদের কাজ তার জন্য ব্যাহত হতো না। বেশ স্পষ্টই বোঝা যায় ওদের ব্যবহারে সে এতই মর্মাহত হয়েছিল যে সে কিছুতেই বাইরে বেরোতে পারেনি। ফলে মিস্টার ওটিস তার অসমাপ্ত কাজ ডেমোক্রেটিক পার্টির ইতিহাস লিখতে শুরু করলেন। মিসেস ওটিস তার অপরূপ সাংস্কৃতিক আসর বসানোর আয়োজন করলেন। ছেলেরা সব নানা জাতীয় খেলায় মেতে উঠল। ভার্জিনিয়া তার টাট্টু ঘোড়ায় চেপে ঘুরতে লাগলো রাস্তায় রাস্তায়, আর চেশায়ারের যুবক ডিউক তার ছুটির শেষ সপ্তাহটা কাটাতে এলো ক্যান্টারভাইল চেজে। সবাই ভাবল ভূতটি বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবং মিস্টার ওটিস লর্ড ক্যান্টারভাইলকে এ বিষয়ে দীর্ঘ একটি পত্র লিখলেন। উত্তরে লর্ড তার স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানালেন। সেদিক থেকে ওটিস প্রতারিত হয়েছিলেন, কারণ অকেজো হলেও ভূত বাড়ি ছাড়েনি। বরং কথা বললে অত্যুক্তি হবে না যে যখনই সে শুনল চেশায়ারের যুবক ডিউক ওখানে অতিথি হিসেবে আসছে, তখনই সে আর একবার গা ঝাড়া দিয়ে উঠল। এরই বাবার কাকা লর্ড ফ্রান্সিস স্টিলটন ক্যান্টারভাইলের ভূতের সঙ্গে পাশা খেলবে বলে কর্নেল বারবারির সঙ্গে একবার 100 গিনি বাজি ধরেছিলেন। পরের দিন সকালে তাস খেলার ঘরে মেঝের ওপর তিনি অসহায় অবস্থায় পক্ষাঘাতে পড়েছিলেন। তারপরে যদিও তিনি অনেক বছর বেঁচে ছিলেন, তবুও আর কোনো দিন তিনি ডাবল সিক্সেস ছাড়া আর কিছু বলতে পারেননি। যদিও এই ঘটনাটা তখনকার দিনে অনেকেই জানত, তবু দুটি অভিজাত বংশের সম্মানের জন্য ঘটনাটাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্টিলটনদের ওপর তার যে প্রভাব এখনও রয়েছে সেটা প্রমাণ করার জন্যেই সে স্বাভাবিকভাবেই ব্যাকুল হয়ে উঠল। সেই জন্য সে ঠিক করল ভার্জিনিয়ার প্রেমিকের কাছে সে ভ্যাম্পায়ার মৌখ অথবা ব্লাডলেস বেনিডিক্টনের বেশ ধরে দেখা দেবে। এই অভিনয়টি লেডি স্টার্টআপ 1764 সালে নববর্ষের রাত্রে দেখিয়েছিল। দেখেই ভয় চিৎকার করতে করতে তার ফিট হলো, আর তাতেই তিনি 3 দিনের দিন মারা গেলেন। মারা যাওয়ার সময় নিকট আত্মীয় ক্যান্টারভাইলদের তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে তিনি তার সম্পত্তি তার লন্ডনের ওষুধের বিক্রেতাকে দিয়ে গেলেন। কিন্তু শেষকালে যমজ ভাইদের ভয় সেই পরিকল্পনাও তাকে ছাড়তে হলো। এর কয়েকদিন পরে একদিন ভার্জিনিয়া আর তার কোঁকড়ানো চুলোলা প্রেমিক দুজনে ব্রকলে মাঠের দিকে ঘোড়ায় চড়ে ঘুরতে গেল। একটা বুনো ঝোপ পেরোতে গিয়ে ভার্জিনিয়া তার পোশাক এমন বিশ্রীভাবে ছিঁড়ল যে বাড়ি ফিরে সে ঠিক করলো যাতে কেউ তাকে ওই অবস্থায় দেখতে না পায়। সেই জন্যে সে পেছনে সিঁড়ি দিয়ে ঢুকবে এই ভেবে সে ট্র্যাপোস্ট্রি চেম্বারের পাশ দিয়ে ছুটতে শুরু করলো। চেম্বারের দরজাটা সামান্য একটু খোলা ছিল। তার মনে হলো ভেতরে কেউ রয়েছে। তার মায়ের পরিচারিকা মাঝে মাঝে ওইখানে বসে তার কাজকর্ম করত। সে ভাবল তাকেই সে তার পোশাকটা সেলাই করতে দিয়ে বলবে।
এই ভেবে ঘরের ভেতর উকি দিল। উকি দিয়েই একেবারে অবাক হয়ে গেল। স্বয়ং ক্যান্টারভাইল ভূত বসে রয়েছে সেখানে, জানলার ধারে বসে বসে ইয়ালো গাছের শুকনো সোনালি ফুলগুলোর দিকে তাকিয়ে রয়েছে। সোনালি ফুলগুলো বাতাসে উঠছে, ঝড়ের আবেগে লাল পাতাগুলো উন্মত্ত দীর্ঘ পথের ওপর নেচে বেড়াচ্ছে। একটা হাতের ওপর মাথাটা রেখে সে বসে রয়েছে। দেখলেই মনে হবে তার সারা সত্তার ওপর মারাত্মক রকমের একটা অবসাদ নেমে এসেছে। একেবারে নিঃসঙ্গ পরিত্যক্ত মনে হলো তাকে। এ অবসাদ তার আর সারার নয়। ভূতটিকে ওই অবস্থায় দেখে প্রথমে তার মনে হলো ছুটে পালিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে, কিন্তু তারপরে কেমন যেন দয়া হলো তার। তাকে সান্ত্বনা দেওয়ার বাসনায় ভার্জিনিয়া উদ্বুদ্ধ হয়ে হালকা পায়ে তার দিকে এগিয়ে গেল। ভূতটি দুঃখ আর হতাশায় এতই মুহ্যমান হয়ে পড়েছিল যে কথা না বলা পর্যন্ত ভার্জিনিয়ার উপস্থিতি সে টের পায়নি। ভার্জিনিয়া বলল, আপনার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার ভাইরা কালই ইটনে পড়তে চলে যাচ্ছে। এরপর থেকে আপনি যদি ভালোভাবে চলাফেরা করেন তাহলে আপনাকে আর কেউ বিরক্ত করবে না। সেই সুন্দরী মেয়েটি যে তার সঙ্গে কথা বলবে এটা ভাবতেও না পেরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আবল তাবল বলে তো লাভ নেই। ভালোভাবে চলাফেরা করার কথা সে অসম্ভব। যা হয় না তাই, উদ্ভট ব্যাপার। আমাকে শেকলের শব্দ করতে হবে, ঝাঁঝির ভেতর থেকে গোঁয়াতে হবে, রাত্রিতে বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হবে। অবশ্য ভালোভাবে চলাফেরা বলতে এই যদি তুমি বোঝাতে চাও সেটা হলো অন্য কথা। আমার অস্তিত্বের কারণ একমাত্র ওইগুলি। ও, অস্তিত্ব বজায় রাখার ওই কারণই হতে পারে না। তাছাড়া আপনি যে খুব দুষ্টু প্রকৃতির ছিলেন তা আপনি নিজেও জানেন। যেদিন আমরা এখানে প্রথম এলাম সেদিনই মিসেস উমনে আমাদের বলেছেন যে আপনি আপনার স্ত্রীকে খুন করেছিলেন। ভূত বিরক্ত হয়ে বলল, সে কথা আমিও স্বীকার করি, কিন্তু সেটা আমার ঘরোয়া ব্যাপার। সে বিষয়ে আর কারো কিছু বলার এখতিয়ারে নেই। নীতির কথা শুরু হলে ভার্জিনিয়া মাঝে মাঝে একটু গম্ভীর হয়ে পড়ল। এই কথা শুনে সে বলল, কাউকে হত্যা করাটা কিন্তু অন্যায়।